শুরু করছি নিসর্গ কবি জীবনানন্দ দাশের সেই উক্তিটি দ্বারা, অভাবের ঘরে সৃষ্টির প্রদীপ জ্বলে না। এই লাইনটি এটি প্রমাণ করে যায় যে অর্থনৈতিক চাপ, মানসিক দুশ্চিন্তা এবং জীবিকার তাগিদ প্রতিনিয়ত আমাদের সৃষ্টিশীল শক্তিকে ব্যাহত করে এবং সৃষ্টিশীলতা যে বাতাসে টিকে থাকে আমাদের জীবিকার তাগিদ সেই বাতাসকে ভারী করে তোলে। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষ এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিতর্ক শুরু করছি। বিতর্ক চলছে এবং বিতর্কের প্রধান বিষয় জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়। যথাযথ যুক্তিযুক্ত কারণে আজকে আমরা এর পক্ষে অবস্থান করছি এবং আজকের এই বিতর্কের মঞ্চে আমরা প্রমাণ করে দিয়ে যাব যে সৃষ্টিশীলতার ক্ষেত্রে জীবিকার তাগিদ এক প্রধান প্রতিবন্ধকতা। মাননীয় সভাপতি, আজকের এই বিষয়টিকে বিশ্লেষিত করলে যে তিনটি প্রবঞ্চ আমরা পাই তা হলো 1 জীবিকা, 2 সৃষ্টিশীলতা এবং 3 প্রধান অন্তরায়। মাননীয় সভাপতি, সংজ্ঞায়নে আসছি। জীবিকা বলতে আমরা মানুষের বেঁচে থাকা, মৌলিক চাহিদা পূরণ এবং সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় অর্থ উপার্জনের যে চাপ তাকে ইঙ্গিত করছি। এই বিষয়ে দার্শনিক কার্ল মার্কস বলে গিয়েছেন জীবিকা হলো মানুষের উৎপাদনমূলক শ্রমের ফল যা তাকে সমাজে টিকে থাকতে এবং সামাজিক কাঠামো প্রতিষ্ঠা করতে সহায়তা করে। অন্যদিকে অর্থনীতিবিদ আর্মত্য সেন বলে গিয়েছেন জীবিকা হলো মানুষের ক্যাপাবিলিটি অনুযায়ী আয় যা তাকে মর্যাদাপূর্ণ জীবনযাপনে সহায়তা করে। মাননীয় মডারেটর, পরবর্তীতে আমরা সৃষ্টিশীলতা বলতে বোঝাচ্ছি ব্যক্তির নিজস্ব উদ্ভাবনী শক্তি, শিল্পবোধ বা নতুন সমস্যার সমাধানের ক্ষেত্রে বাইরে গিয়ে চিন্তা ভাবনা করার ক্ষমতা। এই ক্ষেত্রে মনোবিজ্ঞানী গিলফোর্ড বলে গিয়েছেন সৃষ্টিশীলতা হলো ডাইভার্জেন্ট থিঙ্কিং, যেখানে উৎপাদনের সক্ষমতা একজন ব্যক্তিকে একই সমস্যার নানা বহুমুখী কার্যকর সমাধান দিতে পারে। মাননীয় সভাপতি, এই ক্ষেত্রে আমি সৃষ্টিশীলতাকে 4টি শর্তে বিভক্ত করেছি। সেগুলো 1 পর্যাপ্ত সময়, 2 পর্যাপ্ত অর্থ, 3 সামাজিক সহনশীলতা ও 4 মুক্ত পরিবেশ। মাননীয় সভাপতি, এই ক্ষেত্রে সৃষ্টিশীলতাকে পুনরায় আমরা 3টি ক্ষেত্রে বিভক্ত করেছি যেখানে জীবিকার তাগিদ প্রতিনিয়ত বাধা প্রদান করে যাচ্ছে। সেগুলো হলো 1 শিল্পকলা। জীবিকার তাগিদে শিল্পীকে বর্তমানে আমরা দেখছি প্রতিনিয়ত বাজারমূলক কাজের দিকে অগ্রসর হতে, কেননা তার মাঝে রয়েছে সেই জীবিকার তাগিদ। 2 নম্বর শিক্ষা, যেখানে আমরা বর্তমানে চাকরির জন্য প্রত্যেকটি শিক্ষার্থীকে চাকরিমুখী এবং মুখস্থ নির্ভর করে গড়ে তুলছি, যার ফলে সে অনুসন্ধানী চিন্তাকে বিকশিত করতে পারছে না। 3 কর্মক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন কর্মীগণ নতুন নতুন উদ্যোগে নিরুৎসাহিত হচ্ছেন, কেন তাদের মধ্যে রয়েছে সেই জীবিকার চাপ নামক মানসিকতাটি। মাননীয় মডারেটর, সর্বশেষ প্রধান অন্তরায় বলতে আমরা বোঝাচ্ছি একাধিক প্রতিবন্ধকতার মধ্যে অন্যতম প্রতিবন্ধকতা যেটি আমাদের সৃষ্টিশীলতাকে বাধাগ্রস্ত করে, পূর্ণতা দেয় না কিংবা সময়ের সাথে সাথে তাকে স্তীমিত করে দেয়। মাননীয় সভাপতি, বিষয়টি বিশ্লেষণ করুন। একজন মানুষ যখন দৈনিক নিজ ক্ষুধার জ্বালা মেটানোর জন্য একটি কাজে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত নিয়োজিত আছে এবং যে কাজ তাকে কোনো আনন্দ দেয় না, তখন তার ভেতরে থাকা শিল্পীটি, তার ভেতরে থাকা উদ্ভাবকটি, তার ভেতরে থাকা বিজ্ঞানীটি প্রতিনিয়ত শ্বাসরোধ হয়ে মৃত্যুবরণ করছে। মাননীয় মডারেটর, জীবিকার তাগিদ যখন কেবল বেঁচে থাকার সংগ্রাম হিসেবে কাজ করছে, তখন এই সৃষ্টিশীলতা নিছক শখ আর বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। মাননীয় মডারেটর, জীবনানন্দ দাশ তার ক্ষুধা নামক কবিতায় বলে গিয়েছেন ক্ষুধাময় রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ মাননীয় সভাপতি, যার ক্ষুধাই নিবৃত্ত হয়নি, যার ক্ষুধার অন্নটুকুই জোটে না, যার কাছে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনটুকু অস্বীকৃত, তার কাছে সৃষ্টিশীলতা কোনো তাৎপর্যই বহন করে না। মাননীয় মডারেটর, ক্ষুধাই যখন জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ধরা দেয়, তখন এই সৃষ্টিশীলতা আমাদের কাছে শুকনো পাতার মতো ঝরে পড়ে। মাননীয় মডারেটর, অবাস্তব চিন্তা বা অলিক কল্পনা করে তো লাভ নেই, কেননা আমরা আজ একটি বাস্তব জগতে অবস্থান করছি। পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ইউনেস্কো ইকোনমি রিপোর্ট 2021 অনুযায়ী উন্নয়নশীল রাষ্ট্রসমূহে সৃষ্টিশীল পেশায় 30 থেকে 40% পর্যন্ত আয় কমতে থাকে। গ্লোবাল এন্টারপ্রেনারশিপ মনিটর অনুযায়ী আমাদের 5 বছরে শুরুতে 50% সমূহ স্টার্টআপ ব্যর্থ হয় এবং পরবর্তীতে আইলো রিপোর্ট 2021 অনুযায়ী 58% মানুষ এই আর্থিক সংকটের কারণে সৃষ্টিশীলতাকে সময় দিতে পারছেন না এবং IMF রিসার্চ অনুযায়ী 35% মানুষ বিভিন্ন ক্ষেত্রে তাদের এই আর্থিক সংকট এবং দীর্ঘ কর্মঘণ্টার কারণে সৃষ্টিশীলতা থেকে দূরে সরে আসছেন। অর্থাৎ মাননীয় মডারেটর, আমরা এমন একটি বিশ্বে দাঁড়িয়ে আজকের এই বিতর্কের মঞ্চে উপস্থিত হয়েছি যে বিশ্বে জীবিকা ও সৃষ্টিশীলতার এই ব্যস্তানুপাতিক সম্পর্কের কারণে লেখক আজ তার লেখনী ছাড়ছেন, শিল্পী তার রং তুলি পরিবর্তে আজ অফিসের কলম ধরছেন এবং গায়ক তার হারমোনিয়াম বা গিটারটি রেখে একটি স্থায়ী সরকারি চাকরি খুঁজছেন। মাননীয় মডারেটর, আব্রাহাম ম্যাসলো বলে গিয়েছেন এ হাংরি ম্যান ক্যান নট পেইন্ট। অন্যদিকে প্রমোদ চৌধুরী তার বই পড়ে প্রবন্ধে বলেছেন বাঙালিরা আজ কবিতার বই আওড়ায় না, কেননা এটি তার উদরপূর্তির কাছে লাগে না। মাননীয় মডারেটর এবং বিজ্ঞ প্রতিপক্ষ, বিষয়টি বিশ্লেষণ করুন। আপনারা কিভাবে অস্বীকার করবেন যে সৃষ্টির আনন্দের জন্য যে আনইউটিলিটি বা ফল
লাভের আশা ছাড়া কাজ করে মানসিকতা প্রয়োজন, সেই ক্ষেত্রে সেটিকে নিশ্চিত বেতনের তাগিদের নিচে চাপা পড়ে যায় না। একজন সরকারি অফিসারের সৃষ্টিশীলতা কি কোনোভাবেই মুনাফার দাস হয়ে ওঠে না? মাননীয় সভাপতি, একটি চাপে যখন আরেকটি বিলীন হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আমাদের নতুন যুগের নির্মাতা তৈরি হয় না, শুধুমাত্র নতুন যুগের দক্ষ কর্মী তৈরি হয়। মাননীয় মডারেটর, আমি সর্বশেষ এটাই বোঝাচ্ছি যে আমরা এই ক্ষেত্রে দৃঢ় বিশ্বাসী জীবিকার তাগিদই সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে।